আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটার সংখ্যা 12,36,83,512 জন। ভোটার বেড়েছে 18,33,352। ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। শাকিলা করিমের প্রতিবেদন। সংসদ নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভোটার তালিকা প্রকাশ। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল 11,91,51,440 জন। নির্বাচনের পর আরেক দফা তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে ভোটার ছিল 12,18,00,000। নতুন প্রকাশিত খসড়া তালিকায় ভোটার বেড়েছে 18,33,352 জন। খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন, নারী ভোটার 6,03,52,414 জন। প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। সব মিলে দেশে ভোটার এখন 12,36,83,512 জন। সোমবার ইসি সচিবালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যাবতীয় কার্যক্রম সম্পন্ন করত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2 মার্চ 2025, যেটি আমাদের জাতীয় ভোটার দিবসও বটে। নির্বাচন কমিশন গঠনের সময় অতীতের তালিকা নিয়ে অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল। ইসি সানাউল্লাহ বলেন, বিগত তালিকার বিতর্ক নিরসনে সব ভোটারের তথ্যই যাচাই করা হবে। আমাদের দৃঢ় বিশ্বাস, এবারে আমরা সেইভাবে সেন্সিটাইজ করছি। আমাদের সকল অফিসের সাথে আমরা ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় 2টো বিভাগ ইতোমধ্যে ভিজিট করেছেন, আমরা কমিশনাররাও। আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু হবে। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান কমিশনার। আমরা নির্বাচনের আগে, তফসিল ঘোষণার আগে যে একটা তালিকা প্রকাশিত হবে, সেই তালিকায় তাদেরকে ঢুকিয়ে ফেলবো, যদি আমরা এর মধ্যে তাদের তথ্য সংগ্রহ করতে পারি। খসড়া ভোটার তালিকার ব্যাপারে আপত্তি গ্রহণের শেষ দিন আগামী 17 জানুয়ারি। দাবি নিষ্পত্তি হবে 30 জানুয়ারির মধ্যে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আদায় রাজনৈতিক দলগুলোর জন্য নতুন বছরের চ্যালেঞ্জ। 2025-এ দেশ নতুন সরকার পাবে বলে আশা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। যে কোনো মূল্যে চলতি বছর নির্বাচন আদায়ের লক্ষ্য বিএলডিপির। আর 25কে নির্বাচনের বছর হিসেবে দেখছে বিএনপি। রাজনৈতিক দলগুলো মনে করে ভোটের মাধ্যমে নতুন বছরে নতুন সরকার পাবে দেশ। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। রাজনীতিতে নতুন মেরুকরণের বছর হতে পারে 2025। স্বৈরাচার পতনের পর শঙ্কা ও সংকটে আওয়ামী লীগ থাকলেও সম্ভাব্য সুদিন এখন বিএনপির। আওয়ামী লীগের 15.5 বছর শাসনের অবসানে রাজনৈতিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। অন্তর্বর্তী সরকারের কাছে বারবার দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের দাবি বিএনপি সহ সমমনার রাজনৈতিক দলগুলো। তবে জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের প্রক্রিয়া বিএনপি ও সমমনা দলগুলোর সে পথে অন্তরায়। জাতীয়তাবাদী শক্তি দ্রুত নির্বাচন চাইলেও রহস্যজনক কারণে নির্বাচন বিলম্বের কথা বলছেন কেউ কেউ। আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, তারুণ্যের উন্মাদনা ভালো, তবে সেই সম্ভাবনা যেন প্রদীপের মতো নিভে না যায়। তাদের দল করবার জন্য তারা দল করবেন, দেশব্যাপী প্রচার করবেন, সেজন্য নির্বাচন অনিশ্চিতকালের জন্য ঝুলে যাবে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এভাবে ভাবছে না। কোনো কিংস পার্টি গঠন করে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এবং সেই কিংস পার্টি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। রাজনীতি করতেই পারে, কিন্তু একটা কিংস পার্টিকে সময় দেওয়ার জন্য কালক্ষেপণ, এটা তো আমরা কোনো অবস্থায় মেনে নেব না। যারা দেশ পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন সেই সমস্ত সংগঠন, রাজনৈতিক দল এবং ব্যক্তিদের সঙ্গে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সংযোগটা আরো বাড়ানো উচিত। বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলছেন, চলতি বছরই হবে নির্বাচন, সেটা যে কোনো মূল্যেই। যে কোনোভাবে হোক আমরা আপনার ডিসেম্বর 25-এর মধ্যে আমরা নির্বাচন আদায় করেই ছাড়বো আর কি। এখানে কোনো রকমেরই এখানে নড়চড় হওয়ার কোনো উপায় নাই। আর 2-1টি রাজনৈতিক দল কি বলছে সেটাতে কিছু আসে যায় না। 2025 সালকে আমরা একটা নির্বাচনের বছর বা বাংলাদেশ একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক সরকার এবং একটা নির্বাচনী সম্পন্ন করে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে
বাংলাদেশ হাঁটতে পারবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন, নিশ্চয়ই মানুষের চোখের ভাষা বুঝতে পারবেন অন্তর্বর্তী সরকার। নির্বাচন আদায় করার প্রয়োজন হবে না বলেও মনে করেন তিনি। একটা ভোটাধিকার প্রয়োগ করা যেটা 17 বছরে হয়নি, সেই জায়গাটা যত তাড়াতাড়ি জাতির সামনে আসবে অত তাড়াতাড়ি জাতি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। নির্বাচনের জন্য জাতি যে উন্মুখ হয়ে আছে এটা বর্তমান সরকার অনুভব করছে এবং সেই অনুভব থেকেই তারা এটাকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করবে। গণ অভ্যুত্থানের ইতিহাস বলে বাংলাদেশের রাজনীতির যত বাকবদল ঘটেছে তার সবগুলোতে লাভবান হয়েছে বিএনপি। তবে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত। সবাই মিলে দেশ গড়তে চায়। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। সরকারের চেয়ে জনগণের ক্ষমতা বেশি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পরের জন্য কিছু করতে পারলে মানুষের যে পরিমাণ আনন্দ হয়, এই আনন্দ থেকে সে বঞ্চিত হতে চায় না। কিন্তু নিজের স্বার্থটা সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওই অংশটা আস্তে আস্তে চাপা পড়ে গেছে, ওই আনন্দ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। যে কারণে আজকে এই বিশেষ দিনে মনে করিয়ে দেওয়া যে আমাদের ক্ষমতা আছে, শক্তি আছে। যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি, মনে করি যে এটা আমার কাজ না, আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা, ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিই, ওরাই করবে। এটা ভুল ধারণা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচন্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। 2025 সালে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেসব খাতে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে জনগণের উপর খুব বেশি প্রভাব পড়বে না। 43টি পণ্যে ভ্যাট বাড়ানো প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের উপর বাড়তি ভ্যাট যুক্ত না হয় নিম্ন মধ্যবিত্তদের উপর তার প্রভাব পড়বে না। IMF এর শর্তে নয়, রাজস্ব বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অথবা সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা, ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। এটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। আওয়ামী লীগের 15 বছর শাসন আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেসব চুক্তি সম্পাদিত হয়েছে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি পুরো বিষয়গুলো পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। খান আলামিনের রিপোর্ট। আওয়ামী লীগের দীর্ঘ স্বৈর শাসনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানা অনিয়ম প্রায়ই গণমাধ্যমে উঠে এসেছে। কুইক রেন্টাল, ক্যাপাসিটি চার্জ, দায়মুক্তি ইত্যাদি বিষয়গুলো এই খাতের সঙ্গে বেশ চর্চিত হয়েছে বছরের পর বছর। এই খাতে দুর্নীতির সার্বিক চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তথ্যবহুল এক প্রতিবেদনের মাধ্যমে এর আদ্যোপান্ত তুলে ধরেন। বলেন, 15 বছরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাত থেকে 1 লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। রূপপুর থেকে নিয়েছে $500 মিলিয়ন, যার অধিকাংশই গেছে শেখ পরিবারের ঘনিষ্ঠদের পকেটে। হাসিনা সরকারের পতনের পর কুইক রেন্টালের স্বত্বাধিকারীদের যে দায়মুক্তি ছিল তা বাতিল করেছে হাইকোর্ট। তৎকালীন সময়ে হওয়া সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। আমি দাবি করি যে সরকার যেহেতু যে পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে নাই, ওই দায়বদ্ধ আইনের মাধ্যমে এইগুলো করেছে, সেজন্য জনগণের এটা অধিকার
যে ওই এগ্রিমেন্টগুলো দেখা, জানি রিলায়েন্স এবং অন্যান্য যারা প্রাইভেট আছে তাদের ওই এগ্রিমেন্টগুলো দেখা, এবং আমরা নাগরিক সমাজ তাহলে এটা নিয়ে আমরা কথা বলতে পারবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বৈরাচার আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। আওয়ামী লীগ বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সেবার পরিবর্তে ব্যবসার খাত বানিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল বলেও মন্তব্য তার। খান আলামিন, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় পুলিশের গুলিতে আহত রাইসুর রহমান রাতুলকে 1 লাখ টাকা অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকালে বিজিবি সদর দফতরে রাতুলের হাতে অনুদান তুলে দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ইয়াসির জাহান হোসেন। গণ আন্দোলনে আহত রাতুল চিকিৎসা খরচ চালাতে উত্তরায় একটি ফুড কোর্ট দেন, আর সেই খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তা বিজিবির নজরে আসে। সাকিবুর রহমানের রিপোর্ট। 19 জুলাই 2024 স্বৈরাচার পতনে তীব্র আন্দোলনে ছাত্র জনতা। উত্তরা আজমপুরে বিএনএসের সামনে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন কলেজ শিক্ষার্থী রাইসুর রহমান রাতুল। উত্তরা আধুনিক হাসপাতালে আইসিইউতে 10 দিন ও কেবিনে 5 দিন থাকার পর বাসায় নেওয়া হয় তাকে। তার শরীরে 200-এর বেশি গুলি লেগে অকেজো হয়ে যায় একটি কিডনি। সেই অসহনীয় সময়ের কথা জানাতে যেয়ে কণ্ঠরোধ হয়ে আসে মমতাময়ী মার। প্রশাসন থেকে চাপ দেওয়ার পর অনেক কষ্ট করে আমি আর লুকায়ে চিকিৎসা করি হসপিটালে, কিন্তু আমার ছেলের অনেক ক্রিটিক্যাল অবস্থা ছিল। এখনো 200-এর বেশি আছে আমার ছেলে, কিডনিতে 17 থেকে 18টা। এরপর CMH এ চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ রাতুল, তবে বাস্তবতা নির্মম। তাই তো পরিবারের হাল ধরতে উত্তরা 7 নম্বর সেক্টরের 28 নম্বর রোডে একটি ফুড কার্ট দেয় সে। এই মুহূর্তে আমাদের পাশে যে আপনাদের যারা দায়িত্ব কর্মরত আছে বা বর্ডার গার্ড বাংলাদেশের আমাদের পাশে দাঁড়াইছে, তো এই যে একটা মেন্টালি সাপোর্ট বা একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আমাদের দেওয়ার প্রয়োজন মনে করছে, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি যে তারা আমাদের পাশে আছে। তো ওই ক্ষেত্রে আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি যে আমি তাদের সাহায্য পাইছি। রাতুলের সেই ফুড কার্ডের ছবি ও ভিডিও ভাইরাল হলে নজরে আসে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির। তাকে 1 লাখ টাকার অনুদান দেয় সীমান্তরক্ষী বাহিনী। তার এই জীবন সংগ্রামে সঙ্গে সহায়ক হিসাবে, সহযাত্রী হিসাবে আমরা থাকতে চাই। সেই লক্ষ্য নেই তার এই ফুড কোর্টটা যাতে আরও সম্প্রসারণ করতে পারে, এই জন্য আমরা তাকে আর্থিক সহায়তা প্রদান করলাম। রাতুলের মতো আরও 100 আহত ছাত্র জনতাকে বিজিবির পক্ষ থেকে অনুদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে উভয় পক্ষের শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম এই আদেশ দেন। এবার তার পক্ষে 11 আইনজীবী দাঁড়িয়েছিলেন। এদিকে চিন্ময়ের শুনানিকে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গত 26 নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হলে ওই দিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। গত 3 ডিসেম্বর শুনানির সময় কোনো আইনজীবী না দাঁড়ানোয় পরবর্তী শুনানির জন্য আদালত 2 জানুয়ারির দিন ধার্য করেছিল। এটা যাবজ্জীবন সাজা, এই কারণে শুনানি আনতে জামিন নামঞ্জুর হয়েছে এবং ওনার মামলা আজকে নিষ্পত্তি হয়ে গেছে এবং এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়েছে। ছেলে হত্যার বিচার কাজ দ্রুত শেষ করতে অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করেছেন পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের মা নাসিমা আক্তার। সকালে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে দেখা করেন। এতদিনেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ না হওয়া এবং আসামিদের সাজা কার্যকর না হওয়া
দুঃখজনক বলে মন্তব্য করেন সিনহার বোন। অ্যাটর্নি জেনারেল দ্রুতই হাইকোর্টে আপিল শুনানির আশ্বাস দিয়েছেন বলেও সাংবাদিকদের জানান তিনি। 2020 সালের 31 জুলাই টেকনাফের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যার 1.5 বছর পর কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত 2 জনের মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায়টা হয়েছে, এটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। উচ্চ আদালতে খুব একটা মুভ করেনি মামলাটা। স্যার আমাদেরকে আসলে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন। এবং মিয়ানমারে চলমান যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। প্রতিবেশী দেশটির সঙ্গে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির প্রায় 71 কিলোমিটার সীমান্তে টহল জোরদার করা হয়েছে। দেশকে সুরক্ষিত রাখতে তল্লাশি সহ সব রকম প্রস্তুতি নেয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। বান্দরবান থেকে শাফায়েত হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। প্রতিবেশী দেশ মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে দেশটির বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ চলছে। বিভিন্ন সময় তাদের ছোড়া গুলি, মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ায় প্রায়ই ঘটছে হতাহতের ঘটনা। এ অবস্থায় সীমান্ত জুড়ে রোহিঙ্গা সহ সন্ত্রাসীদের অনুপ্রবেশের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার 71 কিলোমিটার সীমান্তের মধ্যে 36 কিলোমিটারই বেশি ঝুঁকিপূর্ণ। প্রায়ই এই অংশ দিয়ে রোহিঙ্গা ও সন্ত্রাসীদের অনুপ্রবেশ সহ চোরাচালান হয়ে থাকে। ফলে টহল তল্লাশি সহ সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সহ স্থানীয় প্রশাসন। বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি সহ স্থানীয়দের অনর্থক ঘোরাফেরা থেকে বিরত রাখতে পরামর্শ দেয়া হচ্ছে। এতে অনেকটা স্বস্তি ফিরেছে সীমান্তের মানুষের মাঝে। অনেক রোহিঙ্গা বর্ডারে নাকি আছে, মানুষটাকে আমরা জানতে পারি। একজন রোহিঙ্গাও যাতে পারাইতে না পারে। বিভিন্নভাবে তথ্য থাকলে আমরা প্রশাসনকে দিয়ে আমরা এটা একটা তাদেরকে তথ্য জানার জন্য চেষ্টা করি আর কি। তাদের চৌকস নেতৃত্ব, তাদের টহল জোরদার এবং তাদের যে অধিকতর তৎপরতার কারণে আমি মনে করি আজকে আমরা সুন্দরভাবে বসবাস করেছি। প্রশাসনিক কর্মকর্তা সব যারা প্রশাসনের দায়িত্বরত রয়েছেন তারা যদি আরও কঠোর হয় এবং জনগণের সার্বিক সহযোগিতা যদি পায় তাহলে ধরেন আরও অনেক অংশ কমে আসবে। সীমান্ত এলাকা নিরাপদ রাখতে সব রকম প্রস্তুতি নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এখানে বর্ডারের ম্যানেজমেন্টের জন্য আমাদের বিজিবির 11 ব্যাটালিয়ন এবং 34 ব্যাটালিয়ন এখানে আছে। তারা সার্বক্ষণিকভাবে সীমান্ত রক্ষা করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। রেজওয়ান শরীফ, RTV। দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। চুয়াডাঙ্গায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গতকাল থেকে সূর্যের দেখা নেই পঞ্চগড় এবং কুড়িগ্রামে। শীতে বিপাকে পড়েছেন চরাঞ্চল এবং খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এদিকে সারা দেশের মতো রাজধানীতেও জেঁকে বসেছে তীব্র শীত। সেই সঙ্গে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজধানীতে এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আরও 2 দিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। ঘন কুয়াশা এটা হয়তো আগামী আরও 3 থেকে 4 দিন মোটামুটি একই রকম থাকবে। এই ক্ষেত্রে যেটা হবে, রাতের তাপমাত্রা একটু বাড়লেও পরিস্থিতি কিন্তু উন্নতি হবে না, এই তীব্র শীতে উন্নত হবে। যখন এই ঘন কুয়াশাটা কেটে যাবে সেক্ষেত্রে যেটা হবে, দিনের তাপমাত্রা বেড়ে যাবে, রাতের তাপমাত্রা আবার কমে যাবে। সেক্ষেত্রে হয়তো রাতে কোল্ড ওয়েভ চলে আসবে, কিন্তু দিনের তাপমাত্রা যখন বেড়ে যাবে সেই সময় পরিস্থিতি অনেকটা উন্নতি হবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে নতুন বছরের শুরুতেই গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 35 জন। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আর এক প্রতিবেদনে এ তথ্য জানায় CNN। অন্যদিকে দেশটির লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণে চালক নিহত এবং 7 জন আহত হয়েছেন। এই বিস্ফোরণ নেহাত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা তা গোয়েন্দা সংস্থা FBI খতিয়ে দেখছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। মন্টিনিগ্রোর ছোট শহর সেটিনজে একটি রেস্তোরাঁয় গোলাগুলির ঘটনায় শিশুসহ কমপক্ষে 10 জন নিহত হয়েছেন।
আরও 3টি পৃথক স্থানেও গোলাগুলির খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। গোলাগুলির ঘটনায় স্থানীয় এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তার নাম আলেকসান্দার মাল্টিনোভিক। বৃহস্পতিবার সকালে অন্যদের ওপর গুলি চালানোর পর ওই ব্যক্তি নিজের গায়েও গুলি করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন বছরের প্রথম দিনেও ইসরায়েলি বর্বর হামলায় আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা 45,550 ছাড়িয়ে গেছে। চলমান এই বর্বরতায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যায় অভিযুক্ত হয়েছে ইসরায়েল। দর্শক, এই মুহূর্তে দুদকের সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি দেখে আসব। স্বামীর সহায়তায় দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধ লব্ধ 4 কোটি 5 লক্ষ টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 7 কোটি 60 লক্ষ টাকারও বেশি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে হস্তান্তর করে এবং বিভিন্ন ব্যবসায়ী বিনিয়োগের নামে রূপান্তর করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়ারদার এবং অবৈধ সম্পদ অর্জনের সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়ারদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), দুর্নীতি মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মাসুদ বিশ্বাস, সাবেক প্রধান কর্মকর্তা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা কর্তৃক 1,87,72,622 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব কামরুন নাহার, স্বামী জনাব মাসুদ বিশ্বাসের নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়া যাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মুন্নি সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস, স্বত্বাধিকারী MS প্রমোশনাল, ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট দুর্নীতি দমন কমিশনের সংবাদ সম্মেলনে ছিলাম আমরা সরাসরি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।